জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে শুরু হয়েছে এনসিপির বৈঠক। সকালে জাতীয় সংসদ ভবনে বসা এই বৈঠকে যোগ দেয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এর আইনি ভিত্তি কী হবে ও গণভোটে কী কী প্রশ্ন থাকবে, এসব বিষয়ে প্রাধান্য পাচ্ছে আলোচনায়। আর কমিশনের পক্ষ থেকে দলটির প্রতিনিধিদের সাথে কথা বলে সনদে স্বাক্ষরের বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা চলছে। এর আগে গেল 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হলেও সনদ বাস্তবায়নের পদ্ধতি ও প্রক্রিয়া সুনির্দিষ্ট করে উল্লেখ না করায় অংশ নেয়নি এনসিপি। সনদের এসব দিক উল্লেখ করে 31 অক্টোবরের মধ্যে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবার কথা রয়েছে কমিশনের। এখন পর্যন্ত সনদে স্বাক্ষর করেছে 25টি দল। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠকের এনসিপি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছে এবং একই সাথে কমিশনের পক্ষ থেকেও আসলে কি জানানো হবে? এরই মধ্যে কোনো নেতার সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার, যে এনসিপি 31 অক্টোবর যেহেতু রয়েছে এই জুলাই সনদে স্বাক্ষর করার, সেই বিষয়ে তারা আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে? তানিয়া, এনসিপি আজ ঐকমত্য কমিশন এসেছে, তারা ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করবে। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ঐকমত্য কমিশন যে একটা জুলাই সনদ একটা তৈরি হয়েছে, জুলাই সনদ অনেকগুলো দল এখানে স্বাক্ষর করেছে, এনসিপি স্বাক্ষর করেনি। তার মূল কারণ ছিল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে, এই জুলাই সনদ যে হচ্ছে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, এতে কি কি বিষয়গুলো থাকবে, এটা জনগণের জন্য কিভাবে প্রতিফলিত হবে, যদি গণভোট হয় গণভোটে কি বিষয় উল্লেখ করা থাকবে, নোট অফ ডিসেন্ট সহ অনেক কিছু বিষয় রয়েছে, এগুলো কিভাবে নোট অফ ডিসেন্টগুলো কিভাবে পরবর্তীতে বাস্তবায়ন করা হবে, নানা রকমের কিছু প্রশ্ন নিয়ে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি, তার অনুষ্ঠানটা বয়কট করে। এখন তারা এসেছে যেহেতু 31 অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশন সুযোগ দিয়ে রেখেছে যে তারা যে কোনো দলের সাথে আলোচনা করতে পারবে, প্রয়োজনে স্বাক্ষর করতে পারবে। ঐকমত্য কমিশন আশা করছে এনসিপি আজ তাদের সাথে আলোচনা করে স্বাক্ষর করে যাবে। আর এনসিপির আশাবাদ যে বিষয়গুলোতে তারা এখন পর্যন্ত ঐকমত্য কমিশন থেকে সুস্পষ্ট নির্দেশনা বা সুস্পষ্ট মন্তব্য পায়নি, উত্তর তারা পায়নি, সেই উত্তরগুলো তারা নিয়ে তারা স্বাক্ষর করবে। যদি এই উত্তর তারা না পায় তাহলে তারা স্বাক্ষর করবে না বলে আমরা জানতে পেরেছি। তবে তারা আশাবাদী যে কমিশন তাদের যে দাবি, অর্থাৎ তারা দাবি করছে যে জুলাই সনদ নিয়ে যেসব বিষয়গুলো নিয়ে অনেকগুলো দাবি দেওয়া বা মতবিরোধ ছিল ঐকমত্য কমিশনে, এনসিপি প্রথম এইসব বিষয়গুলো তারা দাবিগুলো তুলেছে এবং একটা ঐক্যমতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনা যাতে শেষ না হয়ে যায় সেজন্য তারা আলোচনা করছে। এই আলোচনাটা চলবে বেশ কিছু সময় পর্যন্ত। আমরা জানতে পারবো কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা শেষে কমিশন এবং ঐকমত্য কমিশন দুদলই ব্রিফিং করবে। ফরহাদ, নিশ্চয়ই আমরা ফিরবো আবার ওই বৈঠকের খবর জানবার জন্য আপনার কাছে। সহকর্মী ফরহাদ ইবনে মালেক ছিলেন আমাদের সাথে এতক্ষণ। বিএনপি অথবা জামায়াত যে দল আগে যাবে তার সাথেই জোট করবে এনসিপি। শুক্রবার এমনটা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি আরও বলেন, গত 52 বছরে বিএনপি জিয়াতন্ত্র আর জামায়াত মাওদুদিবাদী কায়েমের চেষ্টা করছে। আর দলটির সদস্য সচিব অভিযোগ করেন, আরপিও সংশোধনী বাতিলের চেষ্টা করছে একটি দল। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। তরুণদের দল এনসিপির ঢাকা মহানগরের সমন্বয় সভা। এতে বলা হয় 3 দিনের মধ্যে মহানগর আর 64 জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে 15 নভেম্বরের মাঝে। সম্প্রতি জামাতকে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছে এনসিপি, এরকম কানাঘোষা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে জোট নিয়ে একটু ভিন্ন ইঙ্গিতই দিলেন দলটির এক নেতা। বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যারা আমাদের আগামী জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য শিগগিরই জেলায় জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল, এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। প্রশাসনে কিংবা ইসিতে বিভিন্ন দল প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চিটগংয়ের আমি ডিসি দেব, তাহলে উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য।
যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। আক্তার আরো বলেন, বিদেশ থেকে চাপিয়ে দেওয়া কোনো নির্বাচন দেখতে চায় না এনসিপি। কিন্তু বিভিন্ন জরিপে আসছে বাংলাদেশের মানুষের এনসিপির উপরে তারা আস্থা রাখছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। আপাতত একটি সুষ্ঠু নির্বাচন চান কুড়িগ্রামের নারীরা। তারা জানান, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার। কারণ তারা মনে করেন একটি নির্বাচিত সরকার আসলে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে। আসন্ন নির্বাচনে জেলার নারীরা কি ভাবছেন তা নিয়ে সহকর্মী রাজু মুস্তাফিজের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। আপাতত একটি সুষ্ঠু নির্বাচন চান কুড়িগ্রামের নারীরা। তারা জানান, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার। কারণ তারা মনে করেন একটি নির্বাচিত সরকার আসলে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে। আসন্ন নির্বাচনে জেলার নারীরা কি ভাবছেন তা নিয়ে সহকর্মী রাজু মুস্তাফিজের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। সাম্প্রতিক সময়ে সারা দেশে নারীর প্রতি নানা সহিংস ঘটনায় উদ্বিগ্ন কুড়িগ্রামের নারীরা। কর্মজীবী থেকে গৃহিণী সব পর্যায়ে নারীরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু এর জন্য দরকার একটি শান্তিপূর্ণ পরিস্থিতি। তারা আরও জানান যে নারীরা নেতৃত্বে আসতে চান, তাদের নানা হয়রানি ও সন্ত্রাসের মুখে পড়তে হয়। এই অপসংস্কৃতি থেকে বের হতে হবে। তবে তারা মনে করেন ভোটের আগে নারী পুরুষের ভোটের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের ভোট কেন্দ্রে নিতে হলে অবশ্যই নির্বাচন উৎসব মুখর করতে হবে। এখন তো সরকার নাই, ভোট হলে ভালো, তাদের কাছে আমরা দাবি দেওয়া করতে পারি। আমরা চাই ভোট হোক সুস্থ সবলে, ভোট হোক শান্ত পরিবেশে। আর তরুণ ভোটাররা সবকিছুর জন্য সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন। আমরা নতুন প্রজন্ম, আমরা এটাই ভাবতেছি যে নারীদের জন্য সব জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া হয়, সব কিছুতে সহজ করে দেওয়া হয় নারীদের পথ চলার জন্য, আর সব জায়গায় যেন নারীরা নির্যাতিত না হয়, সহজভাবে পথ চলতে পারে। নির্বাচন যেন সুশৃঙ্খলভাবে হয়, নারী বান্ধব হয়, নারীরা যেন সহজেই ভোট দিতে পারে, কোনো যেন উচ্ছৃঙ্খল কোনো কিছু না হয়। এদিকে নারী নেত্রীরা বলছেন, আগামী নির্বাচনে যেই আসুক না কেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসতে হবে। কারণ সুষ্ঠুভাবে নির্বাচিত নেতৃত্ব যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারে বলে তাদের বিশ্বাস। কুড়িগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে নারীরা অনেক অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত অঞ্চল। এখানে নারীরা কর্মসংস্থান পায় না, তাদের বাল্যবিবাহ হয়, বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা এমনই একজন ব্যক্তিকে চাই কুড়িগ্রামে, যারা নারীদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করবে এবং নারীদের মান উন্নয়নে তারা কাজ করে যাবে। নেত্রীরা আরো বলেন, নারীরা সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে আসলে মর্যাদা সবসময় বাড়ে। যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে সরকার গঠিত হবে সেই সরকারটার মধ্যে স্বচ্ছতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। জবাবদিহি যেখানে থাকবে না, সেখানে কখনোই গণতন্ত্র টিকে থাকতে পারে না। কুড়িগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 18,76,555 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,31,727 জন আর নারী ভোটার 9,44,807 জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় 13,000 বেশি। মনিরা কাজুরি, ৭১। খিলগাঁও সবুজপাড় কালভার্ট রোডে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেবেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। সেখানে আছেন সহকর্মী সুমন মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, বিএনপির খিলগাঁও থানা আয়োজিত খাল পরিষ্কার কর্মসূচির এই মুহূর্তে কি অবস্থা এবং নেতাকর্মীরা সেখানে এসেছেন কিনা? ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে 2018 সালে ওয়াসার কাছ থেকে 2 সিটি কর্পোরেশন যে খালগুলো পেয়েছিল তার অনেকগুলো অবহেলিত ছিল বেশ কিছুদিন ধরে। কিছু খাল আছে যেগুলোতে কখনো আসলে উন্নয়ন কাজ শুরু হয়নি। খিলগাঁও এলাকার যে খালটি রয়েছে বাসাবো খাল নামে পরিচিত, সেই খালটি হচ্ছে তাদের মধ্যে একটি। আমি যদি একটু পিছনে দেখাই, সেখানে হচ্ছে যে পরিচ্ছন্নতা কর্মীরা তারা আসলে কাজ করছে খালটিকে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য, এবং এই খালটিতে আসলে কঠিন বর্জ্য জমে আছে, যার কারণে এই খাল দিয়ে আসলে পানির প্রবাহ নাই বললেই চলে, এবং এই আশেপাশে যারা আছেন তারা আসলে এই খালগুলোতে ময়লা আবর্জনা ফেলে সেটিকে একদম ভরাট করে ফেলেছেন, ফলে পানির প্রবাহ এই পাশে দিয়ে হচ্ছে না। তো সেই দিক থেকে জাতীয়তাবাদী যে বিএনপি রয়েছে, বিএনপির যারা আছেন তারা আসলে একটি কর্মসূচি গ্রহণ করেছেন, যে কর্মসূচির মাধ্যমে তারা এই বাসাবড়ি খালটি তারা পরিষ্কার করবেন এবং এই খাল দিয়ে যাতে পানি প্রবাহ হয় এবং এই এলাকায় যাতে জলাবদ্ধতা না হয় সেই উদ্যোগটি নিয়েছেন। ঠিক এই মুহূর্তে খিলগাঁও থানার যে আহ্বায়ক রয়েছেন মাসুদ চৌধুরী, আমরা এখন মাসুদ চৌধুরীর সাথে বিষয়টি একটু কথা বলবো যে তারা আসলে এই যে খাল পরিষ্কারের যে উদ্যোগটি নিয়েছেন এটি আসলে কেন নিয়েছেন, এই কারা আসলে এটি থেকে উপকৃত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আগে ছিল, খাল পরিষ্কার পরিচ্ছন্ন এই কর্মসূচি আগে ছিল। তো ওনার মৃত্যুর পরে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন এই সমস্ত কর্মসূচিগুলি করেছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে এই ধরনের কাজকর্ম হয় নাই। খালের ঢাকা শহরের ভিতরে যে সমস্ত খাল আছে তার আশেপাশে বাড়িঘর আছে, সেই সমস্ত বাড়িঘরের লোকেরা এই ময়লা আবর্জনার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়। এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, জনগণকে সেবা দেওয়ার জন্য এই কর্মসূচি নিয়েছে। জনগণ যেন অন্তত শান্তি পায়, এই সমস্ত বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পায়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে এই খাল খনন থেকে যাতে কোনো ধরনের রোগ ব্যাধি না ছড়ায় এবং এই খালের যাতে পানি প্রবাহটা ঠিক হয়, পাশাপাশি এই খাল কর্মসূচি যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি রয়েছে সেটি উদ্বোধন করার জন্য ঠিক কিছুক্ষণ আগে, মিনিট দুয়েক আগে আফরোজা আব্বাস এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অল্প সময়ের মধ্যে এই খাল খনন এবং খাল পরিষ্কার এবং আশেপাশে যে ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কারের কর্মসূচি শুরু হবে। তানিয়া, ধন্যবাদ। সুমন মাহমুদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী সুমন মাহমুদ ছিলেন আমাদের সাথে। টেকনাফের সেন্ট মার্টিন আর শাহপরী দ্বীপের বাতাসে এখন শুধু স্বজন নিখোঁজের আর্তনাদ। গত 2 মাসে সাগরে মাছ ধরার সময় 116 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মিরা। অনেক পরিবার এখন পুরুষশূন্য। কোস্টগার্ড বলছে আরাকান আর্মিদের সাথে যোগাযোগের কোনো বৈধ চ্যানেল না থাকায় বিপাকে তারা। তবে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সর্বদা সচেতন করা হচ্ছে জেলেদের। সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। প্রতিবেশী মিয়ানমারের আরাকান রাজ্যটি আরাকান আর্মিরা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সমুদ্র সীমায় টহল বাড়িয়েছে নিরাপত্তা রক্ষীরা। দিনরাত ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে টহলের পাশাপাশি সর্বদা নোঙর করে রাখা হচ্ছে সুসজ্জিত সামরিক যান। সীমান্তের এক অংশে জান্তা সরকার, অন্য অংশ আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে থাকায় সীমান্তের এই অংশে বাড়তি তৎপরতায় কোস্টগার্ড সহ অন্যরা। তবে এত তৎপরতার পরও কান্নায় ভারী প্রকৃতিকন্যা সেন্ট মার্টিনের বাতাস। আরাকান আর্মিদের বেপরোয়া আচরণে দুর্বিষহ অবস্থা জেলেদের। গত 2 মাসে এ দ্বীপের 3টি ট্রলার সহ 20 জনের বেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা। মাছ ধরতে গিয়ে সবাইকে বন্দী হতে হয়েছে বিচ্ছিন্নতাবাদী গ্রুপটির হাতে। সামনেই সমুদ্রের অপার সৌন্দর্য, আর তার ঠিক ধার ঘেঁষেই এই দুঃখ। স্বামী হারিয়েছেন অনেক বছর আগে, 3 সন্তান কিছুদিন আগে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। এখন সন্তানদের অপেক্ষায় শুধুই সমুদ্রের দিকে তাকিয়ে থাকা আর এই অঝোর কান্না। দ্বীপটিতে কে থামাবে কার কান্না? অনাহারে অর্ধাহারে কে কার পাশে এসে দাঁড়াবে? একে পর্যটন বন্ধ, সেই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরাও বন্ধ রয়েছে প্রায় 2 সপ্তাহের ওপরে। এমন বাস্তবতায় প্রিয়জনকে খোঁজ করার পয়সাটুকু নেই কারো হাতে। জেলেপাড়া 7 বছরের মেয়ে বুশরা শুধু এতটুকু জানে, তার বাবাকে ধরে নিয়ে গেছে মগরা। স্বামী নিখোঁজের পর থেকেই ছোট ছোট 4 ছেলে মেয়ে নিয়ে অর্ধাহারে দিন যাপন করছে পরিবারটি। কথা হয় এমন আরো বেশ কয়েকটি পরিবারের সঙ্গে। আব্বু তো কই জানো না? আসার হাসে অনুরোধ করে দাজুর বাপ করে যাই না, আজ যাবে আসার আজ আমার ওয়াইন ধরে পালা দি হইলা দি বেলা বাদ দিনা বাদে আয়া মহবর আইবু 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 বানাই গদি রনো খবর নাই আর ওয়াইন ধরে মরি গইনে বুড়ি গইনে আছে না জানা আছে নই না বাড়ি। তবে সেন্ট মার্টিনের চেয়ে শাহপরী দ্বীপের কষ্টের গল্পটা বেশি ভারী। এ দ্বীপের অন্তত 100 জেলে এখন বন্দী বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির হাতে। জেলে পল্লীর প্রায় প্রতিটি ঘরেই স্বজনহারাদের আর্তনাদ। কোনো কোনো পরিবার তো হয়ে গেছে পুরুষ শূন্য।
জানি কি আই ফিরে বেরো চাই আর পয়েন্টের হল হানাবিনা দিন আর লেখাপড়া করানো আর তার বড় হইয়া আর 2-3 পয়েন্ট আছে আই কিভাবে খাইতে খাই কিভাবে আই চললুম আর স্বামীসা আর আপন এক ভাই আর গো আপন আর বোন জামাই আর 3 আর মতো ভাই সব আপন সহ্য করি না পারি না আর অফিসে দরখাস্ত মাইছি অনেক খবর নাই বাসে আসে নে মরে আসে নে তা তো বাস হয়ে রাজ্য নদী নই দি তাই ওষুধ খাই না পারি পয়সা চিকিৎসা করে না পারি তাই ওষুধ করে পারি তাই বাপে বাসা নদীকে বাসাই বাপ নদীকে। আর টলার মালিকরা তো টলার হারিয়ে অভিযোগ নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ছোট বুট এর নাম নদীর মধ্যে জাল মারে এখান তো আইবার সময় তারা খবর মোবাইল গড়ি হয়েছে মানে বুট নিয়ে গেছে আর সাগরে তো আইবার সময় ধরছে আর কোনো বুট জাল মারিবার সময় ধরছে 16টা নিয়ে গেছে। নাফ নদী ঘিরে বেশি তৎপর আরাকান আর্মিরা। নদীটির ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির একসময় যাতায়াত থাকায় এ অঞ্চলটিতে বেশি বেপরোয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির সদস্যরা। তবে দিনরাত টেকনাফের এই এলাকায়ও টহল জোরদার করেছে কোস্টগার্ড। আরাকান আর্মি একটি সশস্ত্র গোষ্ঠী, তাদের সাথে যোগাযোগ এবং যে কোনো ধরনের আটক পরবর্তী যোগাযোগ এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করাটা একটু জটিল এবং দুরূহ বিষয়। বাংলাদেশের জেলেদের আটকের পরে আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিছু সংখ্যক জেলে অধিক মাছ ধরার লোভে মায়ানমার জলসীমা অতিক্রম করে আরাকান আর্মি কর্তৃক ধৃত হয়। নাফ নদীতে আমাদের জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সচেষ্ট রয়েছে। জেলেদের এভাবে তুলে নিয়ে যাওয়ার আসলে কারণ কি তা বুঝতে মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে কথা বলে টিম ৭১। কথা হয় কবির নামে এক জেলের সঙ্গেও, যার চোখের সামনেই কদিন আগে আরাকান আর্মিরা ধরে নিয়ে গেছে তার সন্তানকে। বার্মার সীমা খাসামের সাথে তো গেছে, ওরা যত লড়াই আছে আমরা দাইয়া গেছি, ওরা দায় যায় নাই, সব জাল বুট জাল খাটটা দিয়ে দিয়ে দাইয়া গেছে। ও 2টা বুট আছে তাই গেছে, এই 2টা গাছ ধরে গেছে। হ্যাঁ রোহিঙ্গা জাল মারতো, এখন মাগবাগি যেগুলো আছে এগুলো এখনো জাল মারে নাই। তার মানে ওই পাশে কোনো জালই পড়ে না? না 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 না, মাছের লোক দিয়ে গেছিলাম। আমরা বাংলাদেশের সাগরে জাল মারি, একটা সাগরে সুরত হইয়া যায়, তখন বর্মার দিকে যাই, বর্মার না থাকারা বাঙেরা আমাদের ধরে নিয়ে যায়। মায়ানমার সৈনিকেরা দল দিয়েও সাইরা দিত, আর এই ওখানে নিলেও মানে এখানে খবরগুলো ফাড়াইতো। দুই দেশের 271 কিলোমিটার সীমান্তের বড় অংশই পানি বেষ্টিত হয়, বেশিরভাগ অংশেই নেই কোনো সীমানা চিহ্ন। আমি এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের সেন্ট মার্টিন অংশের শেষ সীমান্ত, আর এখান থেকেই সবচেয়ে বেশি জেলেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আরাকান আর্মিরা। এই স্রোতের টানেও কোনো নৌকা যদি ওপার চলে যাচ্ছে তাদেরও ছাড় দিচ্ছে না এই বাহিনী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিখোঁজ জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আইডেন্টিফাই করার তো একটা বিষয় থাকে যে ওখানে ওরা কোথায় আছে, সেগুলো খেতে হয়তো একটু সময় লাগবে, আমরা লোকেট করার চেষ্টা করছি। আমরা পরিস্থিতি সামাল দিতে মানবাধিকার কর্মীদের দাবি বাস্তবতা মেনে রাষ্ট্রীয় যোগাযোগ স্থাপন করতে হবে আরাকান আর্মিদের সঙ্গে। অপহৃত সব জেলেদের ফিরিয়ে আনতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এসব জেলে পরিবারের পাশে দাঁড়াতে হবে সরকারকেই। সুমন তানভীর, সেন্ট মার্টিন, টেকনাফ। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে, উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। আমরা রুমি বলতেছিলাম যে এর মধ্যে যে ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুর এলাকায় দুই পক্ষের যে সংঘর্ষ সেটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে তার আসলে মূল কারণটি কি সেটি আমাদেরকে জানাবেন। অর্থাৎ কারো জমি অথবা কোনো বাড়িঘর বা কোনো সীমানা রেখা, সেই হিসেব করে কি ধরনের বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যেহেতু একজন মারাও গেছে সেই বিষয়কে মাথায় রেখে সেখানকার পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখছেন? তানিয়া, আমি এখন আছি বিরামপুর গ্রামে, যেখানে গতকাল এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আসলে এটি সম্পূর্ণ একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই ঘটনার সূত্রপাত। আমাকে এলাকাবাসী যেটি বলছেন যে আসলে বিরামপুর গ্রামের এখন এখানে গতকাল সন্ধ্যায়
একজন এক মহিলার মৃত্যু হয়, তার 6 ছেলে, তার মধ্যে তার 4 ছেলে, তার 4 ছেলে, তার মহিলার লাশ, মহিলার মরদেহ দেখতে, তার যে অপর 2 ছেলে সন্তান রয়েছে তাদেরকে দেখতে বাধা দিলেই কিন্তু মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়। আপনি জানেন যে ঘটনার পর কিন্তু এটিকে কেন্দ্র করে কিন্তু এখানে নাসিরউদ্দিন নামে একজন নিহত হয়েছে প্রতিপক্ষের আঘাতে। এখন ঘটনাস্থলে কিন্তু এখনো বিচ্ছিন্নভাবে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, কিন্তু এলাকাবাসী বলছেন যে আসলে তুচ্ছ ঘটনায় এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে এই ধরনের ঘটনা ঘটে তাতে কিন্তু তারা বিব্রত। এটি সম্পূর্ণ একটি পারিবারিক বিষয়, সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে আসলে পরিস্থিতি এই মানে এতদূর গড়াই। আপনি দেখতে পাচ্ছেন এখনই কিন্তু একটি এলাকা থেকে কিন্তু এই ধোঁয়া উঠছে। কিছুক্ষণ আগে এখানে তারা এই বাড়িটিতে অগ্নিসংযোগ করে। তানিয়া, ব্রাউনবাড়িয়া থেকে আমার কাছে এটি ছিল সংঘর্ষের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জালালউদ্দিন রুমি। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও এই বিষয়ে বিস্তারিত জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী জালালউদ্দিন রুমি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। ইলিশের প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। জেলেরা নতুন উদ্যমে নদীতে মাছ ধরতে প্রস্তুত। ভোলার মৎস্য ঘাট ও জেলেপল্লীতে বইছে আনন্দ উৎসব। হাসি ফুটেছে জেলেদের মুখে। মৎস্য আড়তগুলোতে আবার ফিরেছে প্রাণ চাঞ্চল্য। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ভোলা থেকে এর মধ্যে যুক্ত হয়েছেন কামরুল ইসলাম। কামরুল, জেলেরা কখন মাছ শিকারে যাচ্ছেন? একই সাথে জেলেরা কি বলছেন যে এই 22 দিন যে নিষেধাজ্ঞা ছিল সেই সময় তাদের বারবারই যে অভিযোগগুলো থাকে যে তারা ত্রাণ পান না, তারা অন্য কোনো কাজ করতে পারেন না, এবারও কি সে একই অভিযোগ করেছেন তারা? তানিয়া, আপনি জানেন যে মা ইলিশ রক্ষার জন্য যে 22 দিনের যে অভিযান, সেই অভিযান আজ রাত 12টার পর থেকে কিন্তু শুরু হয়েছে। মানে 12টার পর থেকে সেই অভিযান উঠে যাবে। তাই কিন্তু ভোলার মেঘনা পারে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জেলেরা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এখানে ট্রলার, ছোট ছোট ট্রলার এবং বড় বড় যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো তারা এখানে সারিবদ্ধভাবে রেখে দিয়েছেন। তারা রাত 12টার পরে এখান থেকে তারা নদীতে নামবেন। তবে কিছু কিছু জেলে যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তারা কিছুক্ষণের পরেই তারা তাদের যে সমুদ্রতে গেলে তারা 8 থেকে 10 দিন থাকতে হয়, সেই কারণে তারা আর এখান থেকে সমুদ্রে যেতে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা লাগে। তাই তারা কিছুক্ষণের পরেই তারা এখান থেকে রওনা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার জেলেরা। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে জেলেরা রয়েছে তারা তাদের নৌকায় তাদের যে আসবাবপত্র যাই রয়েছে সবকিছুই তারা নিয়ে প্রস্তুত রয়েছেন। আমরা একটু কথা বলবো একজন জেলে রয়েছে, সেই জেলের সাথে যে তিনি কিছুক্ষণ পরে 22 দিন যে আপনার যে অভিযান দিয়েছে সেই অভিযানে আপনারা কেমন সময় পার করছেন এবং আপনাদের কি কোনো যে পুনর্গণনা দিয়েছে সে না অনুদান পাই নাই। এখন আমরা এখন এই 22 দিন যত অনেক কষ্ট করি কাটাইছি, কাটানোর পরে এখন আমরা আল্লাহ যেভাবে জাল টাল ঘুরে রেডি হয়েছি, তেল উঠাইছি। এখন আল্লাহ যদি নেয় আমাদের সময় দেয় তো আমরা সময় করে ছেড়ে যাবো আর আল্লাহ যদি নেয়। আপনারা কেমন আশা করছেন যে মাছ পাবেন? মাছ পাইম আশা করি, ছেড়ে আল্লাহ যদি বাঁচায়। শুনছিলেন যে বলছে যে এখানে যে তারা যে 22 দিন যে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার পরে তারা আজকে নদীতে নামবেন এবং তারা আশা করছেন যে তারা প্রচুর পরিমাণ মাছ পাবেন। কারণ আপনি জানেন যে মৎস্য বিভাগ জেলা মৎস্য কর্মকর্তা আশা করছেন যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে যে মাছের যে উৎপাদন তা বৃদ্ধি পাবে। যে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে 1,70,000 মেট্রিক টন, সেই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হবে বলে জানিয়েছেন। এছাড়া এখানকার জেলেদের জন্য যে নিবন্ধিত যে চাল রয়েছে যে 25 কেজি করে। কামরুল, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে জেলেরা 22 দিন নিষেধাজ্ঞা যেহেতু উঠে গেছে মাছ ধরার, তারা আজকে থেকে সেই মাছ ধরার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। ইলিশ সংরক্ষণের 22 দিনের নিষেধাজ্ঞা উঠেছে আজ শনিবার মধ্যরাতে। এরপর সাথে সাথে আবার নদী ও সাগরে নামবেন পটুয়াখালী রাঙামালী উপকূলের হাজারো জেলে। 3 সপ্তাহের কর্মহীন সময়, ঋণের বোঝা, প্রতিবেশী দেশের স্বল্প মেয়াদী নিষেধাজ্ঞা আর নিজ দেশের অসাধু জেলেদের নিয়ম ভাঙা, সব মিলিয়ে তাদের মনে মিশ্র অনুভূতি। তবু বুক ভরা আশা নিয়ে এবার জালে উঠবে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। কামরুল ইসলাম আমাদের সহকর্মী এ বিষয়ে বিস্তারিত জানাতে এরই মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে রাঙামালী থেকে। কামরুল, জেলে পল্লীগুলোর ব্যস্ততা কেমন দেখছেন এবং ইলিশের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা অর্জন হবে কিনা সেই বিষয়ে মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? ধন্যবাদ আপনাকে। আর মাত্র 13 ঘন্টা, এরপরই সাগরে নামতে পারবেন জেলেরা। কারণ মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে 22 দিনের নিষেধাজ্ঞা
আজ মধ্যরাত থেকে শেষ হবে। ইতিমধ্যে ঘাটগুলোতে চলছে প্রস্তুতি, জেলেদের সমুদ্র যাত্রার সকল ধরনের প্রস্তুতি শেষ মুহূর্তে প্রায়। ট্রলারগুলোতে দেখছি জাল তোলা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং খাদ্য সামগ্রী তুলে নেওয়া হয়েছে। ঘন্টা বাজতেই রাত 12টার পরই তারা সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। জেলেদের সঙ্গে আমাদের কথা হয়েছে, জেলেরা বলছেন নিষেধাজ্ঞাকালীন সময় কর্মহীন সময় কেটেছে তাদের দিন, এ কারণে ঋণের বোঝা তাদের বইতে হয়েছে এবং সেই সঙ্গে প্রতিবেশী দেশের স্বল্পমেয়াদী নিষেধাজ্ঞা আর নিজ দেশের জেলেদের, অসাধু জেলেদের নিষেধাজ্ঞা ভঙ্গের কারণে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জেলেদের মধ্যে। তবুও তারা আশাবাদী সাগরে নেমে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ তাদের জালে ধরা পড়বে এবং সেই সঙ্গে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা সম্ভব হবে, কারণ কঠোর নজরদারি ছিল নদী এবং সাগর মোহনাগুলোতে, যার কারণে তারা ইলিশ মাছের ডিম ছাড়া সুযোগ দিতে পেরেছেন, এমনটি কিন্তু মৎস্য বিভাগ আমাদেরকে বলেছে। মৎস্য বিভাগ বলছেন এই ডিম থেকে আবার যখন পোনা হবে যাত্রায় রূপান্তরিত হয়ে সেটি বড় ইলিশ হওয়ার সুযোগ দিতে হবে জেলেদের। এজন্য কিন্তু আগামী 1 নভেম্বর থেকে টানা 8 মাসের নিষেধাজ্ঞা আসছে জাটকা রক্ষার জন্য। এই জাটকা রক্ষা করা গেলে বড় ইলিশ রূপান্তরিত হবে এবং মাছের যে মজুদ সেটি কিন্তু রক্ষা হবে এবং মাছের উৎপাদন বাড়বে, এমনটি কিন্তু দাবি করেছেন মৎস্য বিভাগ। এই ছিল রাঙামাটি থেকে সবশেষ। ধন্যবাদ কামরুল। আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী কামরুল হাসান ছিলেন আমাদের সাথে এতক্ষণ রাঙামাটি থেকে। এম স্কয়ার ফিটের আয়োজনে দেশীয় পণ্যের পসরায় সেজেছে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টার। শুক্রবার শুরু হওয়া মেলা শেষ হবে শনিবার। দ্য ওয়েডিং এডিশন শিরোনামে 2 দিন ব্যাপী এ মেলায় অংশ নিয়েছে প্রায় 1.5 শতাধিক উদ্যোক্তা। পছন্দের পণ্য ক্রয় করতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। বাহারি পণ্যের সমাহার একই ছাদের নিচে, ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। সারি সারি স্টল জুড়ে নানান নকশায় নারীদের পোশাক, শিশুদের পার্টি পোশাকও মিলবে এখানে। যেগুলো আপনি আলাদা আলাদা গিয়ে বিভিন্ন জায়গায় দেখতে হবে, সেগুলো ইউ ক্যান হ্যাভ দ্য হোল থিং ইন ওয়ান পয়েন্ট। তো ভাবলাম একটু প্রেজেন্স থাকা দরকার, মারা যখন আসবেন হয়তো তারা ইন্টারেস্টেড হবেন বাচ্চাদের কাপড় কিনতে। রকমারি অলংকারে নারীর সাজসজ্জা চোখে পড়ে মেলা প্রাঙ্গণেই। এছাড়াও গৃহস্থলী পণ্য, দেশীয় উপাদানে তৈরি আসবাবপত্র, গৃহসজ্জার নানান উপাদান। পুরুষের জন্য রয়েছে বিভিন্ন পণ্য। দর্শনার্থীদের মতে দেশীয় পণ্য আরও বৃদ্ধি পাওয়া উচিত। সিমিলার প্রোডাকশনস বেশি হয়, বাট উই নিড টু ডাইভার্সিফাই আওয়ার মার্কেট আ লিটল মোর, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটস ধরতে আমাদের জন্য ইজিয়ার হবে। প্রাইস আপনার যেগুলি আপনার মিড রেঞ্জ সেগুলি আপনার ধরেন 6 থেকে শুরু, 6 থেকে 8 বা 9,000 পর্যন্ত। আর যেগুলি ব্রাইডাল কাপড় সেগুলি আপনার শুরু হচ্ছে 35 থেকে 75 এরকমের মধ্যে। মানে আমি মাত্র কিছুক্ষণ আগে আসছি, তো আমি এখন দেখতেছি যে কি কি এখানে আসছে বা উপরে ফুড আসছে, তো এইগুলো দেখার জন্য বেরিয়েছে। মেলার আয়োজকদের মধ্যে দেশীয় কোয়ালিটি পণ্য নিয়ে এমন আয়োজন বিদেশে কেনাকাটার প্রবণতা কমাবে, চাঙ্গা হবে দেশীয় অর্থনীতি। আমরা আমাদের লোকাল ডিজাইনারদেরকে একই রুফটপে মানে একই ছাদের নিচে আমরা প্রায় 125 জনের বেশি ডিজাইনারদেরকে একত্র করেছি। সবাই যেন বিদেশে যেই শপিং করার একটা সেটা বন্ধ হয়ে আমাদের দেশীয় ডিজাইনার্সদের দিকে বেশি তারা ঝুঁকে। উইন্টার ওয়েডিং এডিশন, অ্যান্ড যেহেতু আমাদের এখান দেশ থেকে এখন ভিসার অনেক ঝামেলা হচ্ছে, সো আমাদের দেশীয় যারা ডিজাইনার তারা তৈরি করছে বিয়ের পোশাকগুলো, তারা যেন সেটা ডিসপ্লে করতে পারে, সেটার একটা আমরা উদ্যোগ নিয়েছি আর কি। আলোকির দ্বিতীয় তলা জুড়ে রয়েছে খাবারের দোকান। রসনার স্বাদ উপভোগ করছে দর্শনার্থীরা। সুমনা সুমি, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71।